বাংলা ক্লাসিক গল্প এখন নতুন রূপে স্টোরিম্যানিয়া ক্লাবে। শুক্রবার সুপার ক্লাসিক্সে আপনারা শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে লেখা কাশীনাথ। সরল সাদাসিধে ছেলে কাশীনাথের জীবনে ঘটা চরম মোড়ের কাহিনী নিয়ে আজকের গল্প কাশীনাথের প্রথম পর্ব। মায়া গল্পে পৌলমী মণ্ডল কমেন্ট করেছেন, সত্যি একবার মায়ায় পড়লে সেখান থেকে বেরিয়ে আসা যায় না, মৃত্যুকেও তখন ছোট বলে মনে হয়। পৌলমীকে আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আর তোমরাও যদি চাও তোমাদের কমেন্ট পড়া হোক, তাহলে কমেন্ট করতে ভুলো না। সেখান থেকে সেরা কমেন্টগুলো বেছে নেব আমরা এবং পড়ে শোনাবো তোমাদের। আর পরের গল্প থাকবে শুধুমাত্র তোমার জন্য, যেমন আজকের এই গল্পটি পৌলমী তোমার জন্য। রাত্রি 4টের সময় স্নান শেষে পুজো সমাপ্ত করে টিকিটে বেশ উঁচু করে বেঁধে কাশীনাথ যখন ধনঞ্জয় ভট্টাচার্যের টোল ঘরের বারান্দায় বসে দর্শনের সূত্র ও ভাষ্য গুনগুন করে মুখস্থ করত, তখন তার বাইরের জগতের কথা আর মনে থাকত না। প্রশস্ত ললাট দীর্ঘাকৃতি কাশীনাথ বন্দ্যোপাধ্যায় দর্শন শাস্ত্র গহনে প্রবেশ করে নিজেকে দিশেহারা করে ফেলত। তাকে এরূপ অবস্থায় দেখে কত লোক কত কথা বলতো। কেউ বলতো সে তার বাবার মতো পণ্ডিত হবে, কেউ বলতো বাবার মতো পড়ে পড়ে হয়তো বা সে পাগলই হয়ে যাবে। যারা তার পাগল হওয়ার আশঙ্কা করতেন তাদের মধ্যে কাশীনাথের মামাও একজন। তিনি মাঝে মাঝে বলতেন, বাপু, তুমি গরিবের ছেলে, তোমারও তো পড়ে কি হবে? হ্যাঁ, যা শিখেছ তাতে কোনো রকমে এক মুঠো আতপ চাল, একখানা গামছা, দুটো তৈজসপত্রের স্বচ্ছন্দে জোগাড় হবে। অত পড়ে কি সে স্বর্গীয় বন্দ্যোপাধ্যায় মহাশয়ের মতো ঘরের কোণে চুপ করে বসে মাথা নাড়তে থাকবে? এখন যা আশা আছে তখন তাও থাকবে না। এসব কথা কাশীনাথের এক কান দিয়ে প্রবেশ করত আর অন্য কান দিয়ে বেরিয়ে যেত। পাগল হয়ে যাবার আশঙ্কায় মামা তাকে তিরস্কার করতেন। সংসারের কাজকর্ম কিছুই দেখে না বলে মামি তাকে বকাবকি করতেন। ব্যাকরণ সাহিত্যে বোধ হয়েছে দেখে তার থেকে বড় মামার ছেলেরা ঠাট্টা বিদ্রুপ করত। কিন্তু কাশীনাথ হয় এ সকল অকাতরে সহ্য করত, নয় এ সকল কথার গুরুত্ব অনুভব করতে পারত না। যা হোক, ফল একই দাঁড়িয়েছিল। সে প্রতিদিন যা করত তাই করতে লাগলো। সন্ধ্যার সময় কখনো মাঠে মাঠে আপন মনে ঘুরে বেড়াত, কখনো বা নদীর ধারে একটা পুরাতন অশ্বত্থ গাছের শিকড়ের উপর বসে অস্তগামী সূর্যের লাল আভা কেমন করে একটার পর একটা আকাশের গায়ে মিলিয়ে যায় দেখতে থাকত। কখনো গ্রামের জমিদার বাড়ির শিব মন্দিরে শিবের আরতি অর্ধেক বোঝা চোখে অনুভব করতে থাকত। কখনো বা সে এসব কিছুই করত না, শুধু মামার চণ্ডী মণ্ডপের অন্ধকার নিভৃত কোণে কম্বলের আসন পেতে চুপ করে বসে থাকত, যেন জগতে তার কোনো কাজ নেই, কোনো উদ্দেশ্য নেই, কামনা নেই। 12 বছর বয়সে তার বাবা মারা যায়। এখন 18 বছর বয়স হয়েছে। এই 6 বছর সে মামার বাড়িতেই কাটিয়েছে। সে এখন কি করছে, পরে কি করবে, আগে কি করেছিল, এখনই বা কি করা উচিত, এসব কথা তার মনে আদৌ স্থান পায় না। যেন তার এমন করেই চিরদিন কাটবে, যেন এমন ভাবেই চিরদিন মামার বাড়ির দুবেলা দুমুঠো ভাত আর তিরস্কার খেতে পাবে। যেন তাকে আর কোথাও যেতে হবে না, আর কিছুই করতে হবে না। তার সেই নীরব নিস্তব্ধ অন্ধকার কোণটি যেন চিরদিনই তার কাছেই থাকবে। কেউ কখনো সেটা দখল করতে আসবে না, কিংবা সরিয়ে অন্য জায়গায় বসতে বলবে না। পাড়ার কোনো লোক দয়া করে কখনো ডেকে বলতো, কাশীনাথ, এমন করে কখনো কারো চলে না।
তোমারও চলবে না, যা হোক একটা কিছু করো। কাশীনাথ জবাব দিত না, শুধু মনে মনে ভাবত কি করছি এবং কি বা আমাকে করতে হবে। এমনি করে কাশীনাথের দিন কাটছিল। ও গ্রামের জমিদারের নাম প্রিয়নাথ মুখোপাধ্যায়। প্রিয়নাথ বাবু মহাকুলীন ও অতিশয় ধনবান। যখন দেখলেন এক কুলের খাতিরে এত বড়লোক হয়েও সর্বরূপ গুণযুক্ত পাত্র বহু খোঁজ করেও পেলেন না, তখন তিনি কৌলিন্য প্রথার উপর একেবারে চটে গেলেন। গৃহিণীকে কথা বললে তিনি বললেন, আমার এই একমাত্র মেয়ে ছাড়া তো আর কেউ নেই, আমার আবার কুল নিয়ে কি হবে? গ্রামেই গুরুদেবের বাড়ি। তার মত জিজ্ঞাসা করায় তিনি বললেন, হরি হরি, এও কি কখনো সম্ভব? তোমার তো বাবু অর্থের চিন্তা নেই। কোনো দরিদ্র কুলীন সন্তানকে কন্যাদান করে জামাই ও কন্যাকে নিজের বাড়িতেই রেখে দাও। এটা দেখতেও ভালো লাগবে আর শুনতেও। এত বড় বংশ, এত বড় কুল, এর মর্যাদা কি ছোট করতে আছে? প্রিয়বাবু বাড়িতে এসে কথা জানালেন। গৃহিণী আনন্দে মত দিয়ে বললেন, তাই করো, যে কটা দিন বাঁচি কমলা আমার কাছেই থাক। তাই হলো। গরিব দেখে বিয়ে দিয়ে নিজের কাছে রাখবেন বলে প্রিয়বাবু একদিন মধুসূদন মুখুজ্জে মহাশয়ের বাড়িতে এসে উপস্থিত হলেন। মধুসূদন শর্মা তখন যজমান বাড়িতে প্রতিদিনের পূজা করতে যাচ্ছিলেন। হঠাৎ এত বড় সম্ভ্রান্ত ব্যক্তির আগমনে তিনি অত্যন্ত সংকুচিত হয়ে পড়লেন। কোথায় বসতে দেবেন তা খুঁজে পেলেন না। প্রিয়বাবু বুঝলেন মধুসূদন কিঞ্চিত বিব্রত হয়ে পড়েছে। হেসে বললেন, আরে, আপনার কাছে কিছু প্রয়োজন আছে, চলুন চলুন ভেতরে গিয়ে বসি। আগে হ্যাঁ চলুন, কিন্তু তা আমার বাড়িতে। না না, তা কিছুই নয়, চলুন চলুন, বসে সকল কথা বলছি। তখন দুজন চণ্ডী মণ্ডপে এসে বসলেন। প্রিয়বাবু বললেন, আপনার ভাগ্নেটা কোথায়? আর কোথায়, ওই ভট্টাচার্য মশাইয়ের টোলে পড়ছে। একবার ডেকে পাঠান। হ্যাঁ পাঠাচ্ছি। তা কোনো প্রয়োজন আছে কি? বিশেষ প্রয়োজন আছে। মধুসূদন ভট্টাচার্য কিছুই বুঝে উঠতে পারলেন না। সে অকর্মণ্য ছোড়াটার সাথে এত বড় সম্ভ্রান্ত লোকের কি প্রয়োজন থাকতে পারে। বরং একটু ভয়ে ভয়ে বললেন, হ্যাঁ, কিছু করেছে কি? প্রিয়বাবু হেসে বললেন, কি করবে? তবে তাকে আমার নিজের জামাই করব বলে মনে করেছি। এবং সেই সূত্রে আপনি আমার কি হলেন? আপনি আমার বৈবাহিক। বুঝতে পেরেছেন মশাই? বলেই প্রিয়বাবু জোরে হেসে ফেললেন। যে কথা মনে হওয়ায় তার হাসি পেয়েছিল, মধুসূদন তা জানতে পারলে বোধহয় আর কথাই বলবে না। মধুসূদন বিস্ময় বিস্ফারিত চোখে কিছুক্ষণ তার মুখের দিকে চেয়ে থেকে বললেন, কাকে? কাশীনাথকে? হ্যাঁ। কেন? আরে, অত বড় কুলীন সন্তান আমি আর সন্ধান করে পেলাম না। তা আপনার এই বিয়েতে অমত আছে কি? অমত? এ তো পরম সৌভাগ্যের কথা। কিন্তু জমিদার মশাই, সে যে পাগল। পাগল? কই, এই কথা তো আগে শুনিনি। কাশীনাথের বাবাকে প্রিয়বাবু বিলক্ষণ চিনতেন এবং এও জানতেন তাকে অনেকেই পাগল বলতো। প্রিয়বাবু কিছুক্ষণ চিন্তা করে বললেন, ছেলেটির নাম কি? আগে কাশীনাথ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তাকে ডেকে পাঠান, আমি একবার দেখব। মধুসূদন ভট্টাচার্য তাকে ডাকতে পাঠালেন। যে ডাকতে গেল সে তার নিজেরই ছোট ছেলে। সে গিয়ে ডাকল, কাশি দাদা, ও কাশি দাদা।
এবার কাশীনাথ মুখ তুলে চেয়ে বলল, কি? তোমাকে বাবা ডাকছেন। কেন? তা তো জানি না। ও গায়ে জমিদার বাবু এসেছেন, তিনিই তোমাকে ডেকে পাঠিয়েছেন। কাশীনাথ ধীরে ধীরে পুঁথি বন্ধ করে বাড়িতে এসে যেখানে প্রিয়বাবু ও তার মামা বসেছিলেন সেখানেই এসে বসল। প্রিয়বাবু তার আপাদমস্তক বেশ করে নিরীক্ষণ করে নিয়ে বললেন, কাশীনাথ, কোথায় ছিলে? ভট্টাচার্য মশাইয়ের টোলে পড়ছিলাম। ব্যাকরণ পড়েছ? কাশীনাথ ঘাড় নেড়ে জানালো সে পড়েছে। সাহিত্য পড়েছ? সামান্যই পড়েছি। এখন কি পড়ছো? সাংখ্য দর্শন। আচ্ছা আচ্ছা, যাও পড়ো গে। কাশীনাথ চলে গেল। তাকে কেন ডাকা হলো, কেনই বা যেতে বলা হলো, তা সে কিছুই বুঝল না। কোলে এসে এসে আবার পুঁথি খুলে বসল। সে চলে গেলে প্রিয়বাবু বললেন, কি পাগলের না কিসের কথা বলছিলেন? না না, পাগল ঠিক নয়, কিন্তু ওই একরকম, তাই কেউ কেউ ওকে পাগল বলে। কিরকম? ওই সর্বদাই পুঁথি নিয়ে বসে থাকে, আর না হয় আপন মনে ঘুরে বেড়ায়, কোনো কথায় বা কোনো কাজে থাকে না। আর কিছু করে? হয়তো কখনো বা একটা অন্ধকার ঘরের কোণে ওই একা চুপ করে বসে থাকে। প্রিয়বাবু হেসে বললেন, আর কিছু? এ হাসির অর্থ মধুসূদন ভট্টাচার্য যেন কিছুটা বুঝতে পারল। কিছুটা অপ্রতিভভাবে বললেন, না, আর কিছু নয়। তাহলে ওই বাড়ির ভেতরে গিয়ে একবার জিজ্ঞেস করে আসুন। তাদের যদি মত হয় তো এই মাসের মধ্যেই আমি বিয়ে দিয়ে ফেলি। ভিতরে এসে মধুসূদন গৃহিণীকে এ কথা জানালে তিনি যেন আকাশ থেকে পড়লেন। বিস্ময়ের মাত্রা কিছুটা কম হলে বললেন, কাশীর সঙ্গে প্রিয়বাবুর মেয়ের বিয়ে? তুমি কি পাগল হলে নাকি? এতে পাগলের কথা আর কি আছে? নাই কি? কাশীনাথ কত বড় কুলিনের ছেলে মনে আছে কি তোমার? গৃহিণী দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার হরির সঙ্গে হয় না? দুজনেই জানতেন তা হয় না। কর্তাও দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, মত কি বলো? মত আর কি, হয় হোক। কর্তা বাইরে এসে কাষ্ঠ হাসি হেসে বললেন, কর্তা মশাই, ব্রাহ্মণের এতে আনন্দের সীমা নেই। উনি কাশীর মায়ের মতো। যখন কাশীনাথ 2 বছরের, তখন আমার বোনের মৃত্যু হয়। সেই থেকে একরকম উনিই মানুষ করেছেন। তারপর যখন স্বর্গীয় বারজ্য মশাইয়ের পরলোক হয়, তখন থেকেই তো ও এখানেই আছে। আরে সমস্ত কিছুই আমি জানি, তবে আজই সমস্ত স্থির করে ফেলুন। কি আর স্থির করতে হবে? আপনার যেদিন সুবিধা হবে সেই দিন আমি গিয়ে আশীর্বাদ করে আসব। সে কথা নয়, কৌলিন্যের মর্যাদাটা। সে বিষয়ে আমি আর কি স্থির করব? মশাই যা অনুমতি করবেন তাই হবে। তবে আপনার ভাবি জামাইয়ের মামিমা, মানে ওই মায়ের মতো যিনি, তার মত একবার শোনা তো আবশ্যক। অবশ্য অবশ্য, তাই তো বলছিলাম। পরে মামির মত নিয়ে প্রিয়বাবুর ইচ্ছায় স্থির হল যে মা স্থানীয়া ভট্টাচার্য গৃহিণী 1,000 নগদ না নিয়ে কাশীনাথের কিছুতেই বিয়ে দেবেন না। তাই হলো। প্রিয়নাথবাবু এতে আপত্তি করলেন না। আগে যা হোক, যখন দেখল সে রীতিমতো স্থায়ী ঘর জামাই হয়ে পড়েছে, তখন কাশীনাথের মনে আর সুখ রইল না। এখন সে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে না, যেমন ইচ্ছা তেমন দাঁড়াতে পায় না, যার সাথে ইচ্ছা কথা বলতে পায় না। সব জিনিস থেকে তাকে যেন আলাদা করে রাখা হয়েছে। সে যেখানেই যেতে চায় সেইখানেই হয়তো তার শ্বশুরের অমত হয়, না হয় শাশুড়ি ঝংকার দিয়ে বলে ওঠেন, কি? আমার জামাই?
মুখের মাটি মারাবে। জামাই অমনি চুপ করে যায়। কেন এমন হলো? কেন তাকে এমন করে রাখা হয়েছে? এমন করে কার কি উদ্দেশ্য সাধন হবে? কাশীনাথ তা কিছুতেই বুঝতে পারল না। সময়ে সময়ে মনকে প্রবোধ দেয়, আমি কি আর যে সে লোক আছি যে যা তা করব? কিন্তু মনের ভিতরটা কেঁদে ওঠে, স্বস্তি পায় না, স্বস্তি পায় না। সে কাঁটাময় বনের স্বেচ্ছায় ঘুরে ফিরে বেড়াতো। এখন যে সে সোনার খাঁচায় আবদ্ধ হয়েছে তা সে বুঝতে পারে। অসীম উদ্দাম সাগরে ভেসে যেত, এখন তাকে একটা চারিদিকে বাঁধা পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে। সাগরে যে বড় সুখে ভেসে যেত তা নয়, সেখানে ঝড় বৃষ্টি ও তরঙ্গে উৎপীড়িত হতে হয়েছে। কিন্তু এই নির্মল পুকুর তার আরো কষ্টকর বোধ হতে লাগলো। এক এক সময় মনে হতো যেন এক কটাহ গরম জলে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সকলে মিলেমিশে পরামর্শ করে তার দেহটা কিনে নিয়েছে। সেটা যেন তার আর নেই। মাথায় সে টিকে নেই, গলায় তুলসীর মালা নেই, সে খালি পা নেই, খালি গা নেই। সে ধনঞ্জয় ভট্টাচার্যের কোণ নেই, নদীর ধানের অসত্য বৃক্ষ নেই, চঙ্গী মণ্ডপের কোণ নেই, কিছুই নেই। সে নবজন্ম লাভ করে পূর্বজন্মের সমস্ত বস্তু ঝেড়ে ঝুড়ে ফেলে দিয়েছে, কিংবা তার দেহ আর মন যেন বিবাদ করে আলাদা হয়ে গেছে। সন্ধ্যার সময় মনটা যখন নদীর ধারের অসত্য বৃক্ষ মূলে কি মাঠের ভিতর চাষিদের মধ্যে ঘোরাফেরা করতে থাকে, দেহখানা তখন হয়তো চমৎকার বেশভূষায় বিষভূত হয়ে গাড়ি চড়ে বেরিয়ে আসে। মনটা যখন কোমরে গামছা বেঁধে নদীর জলে ঝাঁপিয়ে পড়ে, দেহটা হয়তো তখন জলচৌকির উপর বসে চাকরদের হাতে সাবান জলে পরিষ্কার হতে থাকে। এইভাবে একটা কাশীনাথ সর্বদা দুটো কাজ করে বেড়ায়, অথচ কোনোটাই তার সর্বাঙ্গ সুন্দর হয় না, সম্পূর্ণও হয় না। কতদিন এইভাবে কাটল। 1 মাস 2 মাস করে শ্বশুরবাড়ি তার 1 বছর কেটে গেল। প্রথম কয়েক মাস তার মন্দ যায়নি। আমোদ উল্লাসে বিশেষ এক নতুনত্বের মোহে সে নিজের অবস্থার দোষ গুণ বিশেষ পর্যবেক্ষণ করে দেখার সময় পায়নি। যখন পেল তখন দিন দিন শুকোতে লাগল। অন্য কেউ এ কথা বুঝতে না পারলেও কমলা বুঝল। তার চোখ স্বামীর অবস্থা ধরে ফেলল। একদিন সে বলল, তুমি এমন শুকিয়ে যাচ্ছ কেন? কে বললে? আমার চোখ বলল। ভুল বলছে তোমার চোখ। কি হয়েছে আমাকে বলবে না? কিছুই তো হয়নি। হয়েছে। না, হয়নি। নিশ্চয়ই হয়েছে, আমার মন সব জানতে পারে। উফ, তুমি বড্ড বিরক্ত করো আমায়। আমি এখান থেকে যাই। কাশীনাথ চলে যায় দেখে কমলা হাত ধরল, কাতর হয়ে বলল, যেও না, আমি আর কোনো কথা জিজ্ঞাসা করব না। কাশীনাথ একবার বসল, কিন্তু পরক্ষণেই উঠে চলে গেল। কমলা আর বসতে বলল না, কিন্তু চলে গেলে বালিশে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। কাশীনাথ বাইরে এসে চারিদিকে চেয়ে দেখল তার উপর কারো চোখ নেই। তখন ধীরে ধীরে দরজা পার হয়ে রাস্তায় বেরিয়ে চলতে লাগলো। অনেক দূর গিয়ে দেখতে পেল একজন দারোয়ান তার পিছনে আসছে। কাশীনাথ বিরক্ত হয়ে ফিরে বলল, তুই কোথায় যাচ্ছিস? সে সেলাম করে বলল, আপনার সঙ্গে। আমার সঙ্গে যেতে হবে না, তুই ফিরে যা। সন্ধ্যার সময় একা বেরোবেন, তাই ভাবলুম আপনার সঙ্গে যাই। কোনো উত্তর না দিয়ে কাশীনাথ চলতে লাগলো। দারোয়ান বেচারি কি করবে বুঝতে না পেরে একটু দাঁড়িয়ে নিজের বুদ্ধি খরচ করে স্থির করল যাওয়াই উচিত। কাশীনাথ তা কিছুই লক্ষ্য করল না। আপন মনে চলতে চলতে মামার বাড়ি এসে উপস্থিত হলো।
ভিতরে ঢুকে শূন্য মনে একটা ঘরের বারান্দায় এসে বসল। অনেকক্ষণ বসে থাকবার পর হরিবাবু বেড়াতে যাচ্ছিলেন, তিনি তাকে দেখতে পেলেন। কিন্তু সন্ধে হয়েছে, বারান্দায় অল্প অন্ধকারও হয়েছে, সুতরাং চিনতে পারলেন না। কাছে এসে বললেন, কে ও? এই তো আমি। কে ও, জামাইবাবু নাকি? কাশীনাথ চুপ করে রইল। তখন হরিবাবু চিৎকার করে ডাকলেন, ও মা, দেখে যাও, জমিদারদের জামাইবাবু এসেছেন। তোমরা কেউ বসবার জায়গাও দাওনি। আরে এসো এসো এসো, ভিতরে এসো। হরির মা বাইরে আসলেন, বললেন, তাই তো, এতদিন পর দুঃখী মামিকে মনে পড়েছে বাবা। কাশীনাথ বরাবর চুপ করে রইল। তখন মামি নিজের মেয়ে বিন্দুবাসিনীকে ডেকে বললেন, বিন্দু, একবার এদিকে আয় মা, তোর কাশি দাদা এসেছেন, একটা বসবার আসন দে, আমি ততক্ষণ আর্নিকটা সেরে আসি। বিন্দুবাসিনী মধুসূদন মুখোপাধ্যায় মহাশয় দ্বিতীয় কন্যা। গৃহস্থ ঘরের বউ বলে বাপের বাড়িতে বড় একটা আসতে পারে না। আজ মাসখানেক হলো এখানে এসেছে। এসে অবধি তার কাশিদাদার সঙ্গে দেখা হয়নি। কাশিদাদাকে সে বড় ভালোবাসত, তাই নাম শুনে ছুটে বের হয়ে আসলো। এসে দেখল কেউ কোথাও নেই, শুধু একজন বাবু অন্ধকারে বারান্দায় বসে আছে। এরকম কাশিদাদা সে আগে দেখেনি। বড় লোকের জামাই হয়েছে এবং বাবু হয়েছে দেখে তার হাসি আসলো, কিন্তু কাছে এসে অন্ধকারেও দাদার মুখখানা এত ম্লান বোধ হলো যে সে আর হাসতে পারল না। কাশীনাথের মুখ ম্লান হতে আগে কেউ কখনো দেখেনি, বিশেষ করে বিন্দু। বাড়ির মধ্যে সেই কেবল কাশীনাথকে কিছুটা চিনতে পেরেছিল। সে কাছে এসে সস্নেহে হাত ধরে বলল, কাশী দাদা, এখানে একলা কেন? চলো, আমার ঘরে গিয়ে বসবে, চলো। কাশী দাদা, আমি কতদিন এসেছি, তুমি একদিনও দেখতে আসোনি কেন? আসতে পারিনি রে বোন। কেন আসতে পারোনি? আসতে দেয় না। আসতে দেয় না? সে কি? ওই রকমই। তোমাকে যেখানে ইচ্ছা সেখানে যেতে দেয় না? না, দেয় না। আমি কোথাও গেলে আমার শ্বশুরমশাই অপমান বোধ করেন। বিন্দু বুঝল এ সকল কথা বলতে কাশীনাথের বেশ কষ্ট হচ্ছে, তাই সে অন্য কথা পারল। দাদা, তোমার বউ দেখালে না? কাশীনাথ চুপ করে রইল। কেমন বউ হয়েছে? ভালো। তবে আমি একদিন গিয়ে দেখে আসব। কাশীনাথ মুখ তুলে বিন্দুর দিকে চাইল, হালকা হেসে বলল, হ্যাঁ, যেও যেও। এমন সময় গুম গুম শব্দে একখানা গাড়ি এসে সদরে থামল। ওই বুঝি তোমার গাড়ি এলো? বোধ হয়। তা কবে যাবে? কোথায়? ওই বউ দেখতে। তোমার যবে সুবিধা হবে সেদিন এসে নিয়ে যেও। তাহলে কাল আসবো? এসো। পরদিন কাশীনাথ গাড়ি নিয়ে নিজেই আসলো। বিন্দুর যাবার সময় কোথা থেকে হরিবাবু এসে পড়লেন। তিনি আসবার সময় গাড়ি দেখে কাশীনাথের আগমন কতকটা অনুমান করেছিলেন। ভিতরে এসে বিন্দু কোথায় যাচ্ছে জিজ্ঞেস করায় মা বললেন, বৌমাকে একবার দেখতে যাচ্ছে। কোন বৌমাকে? জমিদারের মেয়েকে? গৃহিণী কথা বললেন না। তখন হরিবাবু মহা গম্ভীরভাবে বললেন, বিন্দু যদি ওখানে যায় তাহলে এ জন্মে আমি ওর মুখও দেখব না। সে কি রে, ভাইয়ের বউকে দেখতে যাবে, তাতে দোষ কি? দেখো, দোষের কথা তোমাকে বুঝিয়ে দেওয়ার সময় আমার নেই। বিন্দু যদি আমার কথা না শোনে তাহলে এ বাড়িতে যেন সে আর না আসে, বলে দিও।
হরিদাদা কি প্রকৃতির মানুষ বিন্দুর তা জানতে বাকি ছিল না। সে নিঃশব্দে ঘরে গিয়ে কাপড় চোপড় খুলে রাখল। কাশীনাথ দাঁড়িয়ে সব দেখল, তারপর ম্লান মুখে গাড়িতে এসে বসল। সন্ধ্যার সময় কমলা জিজ্ঞেস করল, কই ঠাকুরজি এলেন না? তারা পাঠালেন না। কেন? তা জানি না, বোধহয় এখানে পাঠাতে তাদের লজ্জা বোধ হয়। কথাগুলো কমলার বুকের ভিতর গিয়ে বাঁধল। জমিদার প্রিয়বাবুর একটিমাত্র সন্তান কমলা। প্রিয়বাবু আরো দুটো সংসার করেছিলেন, কিন্তু তাতে সন্তানাদি কিছু হয়নি। সে সমস্ত গত হলে মনের দুঃখে বৃদ্ধ অবস্থায় আরেকটি সংসার পাতলেন। তার ফল একটিমাত্র কন্যা সন্তান। নিঃসন্তানের সন্তান হলে পুত্র কন্যার ভেদ রাখে না, তাই কমলা কর্তার উপর কর্তা, গৃহিণীর উপর গৃহিণী। তার কথা কাটে কিংবা অমান্য করে বাড়ির মধ্যে এমন ক্ষমতা কারোর ছিল না। কমলা ধনবতী, বিদ্যাবতী, রূপবতী, গুণবতী, সর্ববিষয়ে সর্বময়ী কর্ত্রী। তথাপি একজনকে কিছুতেই সে আয়ত্ত করতে পারল না। যাকে পারল না সে তার স্বামী। কমলা অনেক করে দেখেছে, রাগ করে দুঃখ করে দেখেছে, মান করে অভিমান করে দেখেছে, আদর যত্ন করে দেখেছে, কিন্তু কিছুতেই স্বামীর মন দখল করতে পারেনি। দখল করা দূরে থাকুক, তার বোধহয় কাছে যেতেও পারেনি। একটা দরিদ্র লোক যে কত বড় মন নিয়ে তার স্বামী হয়ে এসেছে তা সে কিছুতেই নির্ণয় করে উঠতে পারলে না। প্রতিদিন দুবেলা কমলা প্রার্থনা করত, ঠাকুর ওর মনটা আমাকে ধরিয়ে দাও। সময় সময় মনে করত বোধহয় মনই নেই, তাই ধরতে পারে না। কমলার কাছে তার স্বামী একটা জটিল রহস্য বলে মনে হতো। যত দিন যেতে লাগলো উদ্ভেদের পথ পাওয়া দূরে থাক, তত অধিক জটিল বলে মনে হতে লাগলো। কখনো সে ভাবত স্বামীর এত অধিক ভালোবাসা বোধহয় কোনো স্ত্রী কখনো লাভ করতে পারেনি। তাই কমলার দিন কাটতে লাগলো। শুধু কাটে না, কাশীনাথের পুঁথিতেও আর মন বসে না। চুপ করে বসে থাকতেও মন হয় না। কথাবার্তা আমোদ আহ্লাদেও প্রবৃত্তি হয় না। অমন হৃষ্ট পুষ্ট শরীর রোগা হতে লাগলো, অমন ফর্সা রং কালো হতে লাগলো। ক্রমশ ক্ষয় হয়ে আসছে দেখে কমলা কপালে চাপড় মারতে লাগলো। আগে সে প্রতিজ্ঞা করেছে এ কথা আর জিজ্ঞেস করবে না, কিন্তু সে প্রতিজ্ঞা আর রক্ষা করা চলল না। স্বামী আসলে তার পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলো। কাশীনাথ বিব্রত হয়ে কমলার হাত ধরে তাকে তোলার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই তুলতে পারল না। কি হয়েছে? আরে আরে তুমি কাঁদছো কেন? কমলা কথা বলল না। অনেকক্ষণ কেঁদে কেঁদে পায়ের উপর মুখ রেখে বলল, তুমি আমাকে একেবারেই মেরে ফেলো, এমন একটু একটু করে আমাকে পুড়িও না। কেন? কি করেছি আমি? তা তুমি জানো না? কই কিছুই না। আর যা ইচ্ছে করো, কিন্তু আমার দাঁড়াবার একটু স্থান রেখো। এবার কাশীনাথ কমলাকে তুলতে পারল। কাছে বসিয়ে আদর করে জিজ্ঞেস করল, আচ্ছা কি হয়েছে বেশ করে বুঝিয়ে বলো দেখি আমায়। তুমি রোজ রোজ এমন হয়ে যাচ্ছ কেন? আচ্ছা আমার শরীর কি বড় মন্দ হয়েছে? হয়েছে, আমিও বুঝতে পারি হয়েছে, কিন্তু কি করব বলো? ওষুধ খাও। ওষুধে সারবে না। তবে কিসে সারবে? তা জানি না। ওষুধে সারবে না, কিসে সারবে তাও জানো না। তবে কি আমার কপালটা একেবারেই পুড়িয়ে দেবে? কাশীনাথ সাদা সিধে মানুষ। কোলে পড়া বিদ্যা, সোহাগ আদরও জানত না, প্রণয় সম্ভাষণও তার আসত না। কিন্তু এখন স্বাভাবিক স্নেহে অনুপ্রাণিত হয়ে কমলার হাত ধরে চোখ মুছে দিয়ে সে বলল,
এখানে সুখ পাই না, তাই বোধ হয় এমন হয়ে যাচ্ছি। তবে এখানে থাকো কেন? না থাকলে কোথায় যাব? এখান ছাড়া কি আর যাবার জায়গা নেই? যেখানে সুখ পাও সেখানে গিয়ে থাকো। তা হয় না। কেন হয় না? এখানে না থাকলে শ্বশুরমশাই ভালো বোধ করেন না। আর এমন করে শুকিয়ে গেলেই কি তার ভালো বোধ হবে? ভালো বোধ হবে না, কিন্তু উপায় কি? তোমার বাবা গরিব দেখে। ছি, ওসব কথা বলো না। আমাকে সব কথা খুলে বলো, আমি উপায় বের করে দেব। সব কথা তোমাকে খুলে বলা যায় না। এসব দেখে শুনে মনে হয় আমাদের এ বিয়ে না হলেই বোধহয় ভালো হতো। কেন? আচ্ছা তুমি বলো দেখি, আমাকে পেয়ে কি একদিনের জন্যও তুমি সুখী হয়েছ? আমি সোহাগ জানি না, আদর জানি না, ধরতে গেলে আমি কিছুই জানি না। তোমাদের এই বয়সে কত স্বাদ, কত কামনা, কিন্তু তার একটিও কি আমার দ্বারা পূর্ণ হয়? আমি যেন তোমার স্বামী নয়, তোমার ছায়া মাত্র। কমলার চোখ দিয়ে জল পড়তে লাগলো। সব কথা সে ভালো বুঝেও বুঝতে পারল না। একটা কথা তার মনের ভিতর থেকে এতক্ষণ বের হবার জন্য ছটফট করছিল, সেটাকে যেন জোর করে বায়ুহীন কক্ষে আবদ্ধ করে রেখেছে। বিষম ফেরাফেরি করে এইবার সে বেরিয়ে পড়ল। কাপা গলায় কমলা জিজ্ঞেস করল, আমাকে কি তুমি দেখতে পারো না? সে কথা না হয় আর একদিন বলবো। না, বলো, আমাকে বিয়ে করে কি তুমি সুখী হওনি? কি জানি, হয়তো না। অন্য কাউকে বিয়ে করলে সুখী হতে? তাও তো ঠিক বলতে পারিনি। শুনে কমলার সর্বাঙ্গ জ্বালা করে উঠল। এমন সময় একজন দাসী বেরিয়ে এসে বলল, দিদিমণি, মার বড় জ্বর হয়েছে, তোমাকে ডাকছেন। কমলা চোখ মুছে বেরিয়ে গেল। এতক্ষণ শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কাশীনাথের প্রথম পর্ব। বিভিন্ন চরিত্রে পথিক, তুহিন, সুস্মিতা, রিভু, রাজ, রকি, অভিজিৎ, শ্বেতা, আফসানা, শুভ্র, রিভু, রাই কামালিনী, অনিশ, অঙ্কন, হৃতিক। এখন এই পর্যন্ত। পরবর্তী পর্ব নিয়ে ফিরছি খুব শীঘ্রই। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া ক্লাব। সাথে সুস্থ থাকুন এবং ভীষণ ভীষণ ভালো থাকুন। ধন্যবাদ।